স্টুডেন্ট, হাই মাদ্রাসা দশম শ্রেণীতে যারা রয়েছ, তোমাদের বাংলা বিষয়ের অন্তর্গত একটি কবিতা, অভিষেক কবিতা, যার আজকে অন্তিম পর্ব লাইন ধরে ধরে শুরু হচ্ছে। যারা এখন পর্যন্ত কবিতার সারাংশ পার্ট 1 পার্ট 2 দেখোনি, অবশ্যই তোমরা দেখে নিয়ে পার্ট 3 তোমরা কিন্তু দেখো। অভিষেক কবিতার পার্ট 3 শুরু করার পূর্বে একটু পার্ট 2-এ কী হয়েছিল একটু দেখে নিই। ইন্দ্রজিৎ ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বীরের মতো তিনি কিন্তু সাজছেন। তার সাজটাকে দুটা পৌরাণিক কাহিনীর সঙ্গে তুলনা করা হয়েছে, একটা কার্তিকের সঙ্গে আর একটা অর্জুনের সঙ্গে। এমন সময় রথ আসলো, যেই রথে ইন্দ্রজিৎ চাপতে যাবে, এমন সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা এসে স্বামীর হাত অর্থাৎ ইন্দ্রজিতের হাত শক্ত করে ধরে নেয়। প্রমীলা ইন্দ্রজিতের হাতটা এমনভাবে শক্ত করে ধরেছে, মনে হচ্ছে কোনো সরু তৃণলতা বড় বৃক্ষ গাছকে যেমন জড়িয়ে ধরে থাকে, ঠিক তেমন প্রমীলা ইন্দ্রজিতের অর্থাৎ স্বামীর হাতটাকে খুব শক্ত করে ধরেছে। প্রমীলা ইন্দ্রজিৎকে প্রশ্ন করেছে যে প্রমীলাকে না কিছু বলে তিনি যে এভাবে যুদ্ধে যে যাচ্ছে, তাহলে প্রমীলার কেমন অবস্থা হবে। তখন ইন্দ্রজিৎ হেসে বলল যে এই পাগলি, আমি তাড়াতাড়ি করে যুদ্ধে যাচ্ছি আর ওই রামচন্দ্রকে হত্যা করে তাড়াতাড়ি করে প্রমীলার কাছে অর্থাৎ তোমার কাছে তাড়াতাড়ি করে ফিরে আসব, এখন তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। এমন আলোচনা পর্যন্ত পার্ট 2-এ ছিল। এবারে পার্ট 3-র আলোচনা শুরু হতে যাচ্ছে। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, সিঞ্জিনী আকর্ষে রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথ যেতে শুরু করলো, প্রচণ্ডভাবে বাতাস হয়ে আসছে। রথবর, হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর অজলি, যে মতো রথ যে মতো রোষে যাচ্ছে, মনে হচ্ছে কোনো একটা ময়না পাখি দ্রুত গতিতে যাচ্ছে। সিঞ্জিনী আকর্ষ রোষে, ইন্দ্রজিৎ রথে চেপে সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলা, আকর্ষে রোষে অর্থাৎ রেগে রেগে তিনি কিন্তু ধনুকের ছিলা তিনি কিন্তু ছাড়ছে। টঙ্কারিল ধনু, তিনি কিন্তু প্রচণ্ডভাবে ধনুক তীর ধনুক ছাড়ছে বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, অর্থাৎ মেঘ যে মতো শব্দ করে সে মতো কিন্তু তীরের আঘাত সে মতোই শব্দ করে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, ইন্দ্রজিতের তীরের হুঙ্কারে স্বর্ণলঙ্কা অর্থাৎ ইন্দ্রজিতের বাবা বাড়ি রাজপ্রসাদ স্বর্ণলঙ্কা, সেখানে পর্যন্ত খবর চলে গেছে, আর সেই তীরের আঘাতে ইন্দ্রজিতদের যে স্বর্ণলঙ্কা ছিল সেটা পর্যন্ত কিন্তু কাঁপছিল। এবারে ইন্দ্রজিৎ রথে করে প্রথমে রাজপ্রসাদে অর্থাৎ স্বর্ণলঙ্কায় প্রবেশ করবে। রথ মিডিল পজিশানে রয়েছে। এ মুহূর্তে রাবণ রাজা কি করছে দেখে নাও। সাজিছে রাবণ রাজা বীর মদে মতি, বাজিছে রণবাজনা গর্জিছে গজ, হেরেছে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথি। সাজিছে রাবণ রাজা বীর মদে মতি, রাবণ রাজা
অর্থাৎ ইন্দ্রজিতের বাবা, তিনি পুত্রের মৃত্যুর শোকাহতে তিনি প্রচুরভাবে ভেঙে পড়েছেন। এমন সময় ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বাবা রাবণ তিনি কিন্তু বীরত্বের মতো তিনি কিন্তু সাজছেন। বাজিছে রণবাজনা, অর্থাৎ সেখানে স্বর্ণলঙ্কায় যেখানে রাবণ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে সেখানে যুদ্ধের বাজনাও চলছে। অর্থাৎ এদিকে রাবণ রাজা স্বর্ণলঙ্কায় চতুরঙ্গ সেনা নিয়ে প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য, আর এমন সময় ইন্দ্রজিৎ সেখানে কিন্তু প্রবেশ করছে। বাজিছে রণবাজনা, অর্থাৎ যুদ্ধের বাজনা স্বর্ণলঙ্কায় বাজছে। গর্জিছে গজ, অর্থাৎ হাতি ডাকছে। হেরেছে অশ্ব, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক, যারা পায়ে পায়ে যুদ্ধ করবে তারাও সেখানে রয়েছে। রথী, যারা রথে চেপে যুদ্ধ করবে তারাও আছে। অর্থাৎ রাবণ রাজা চতুরঙ্গ সেনা নিয়ে, অর্থাৎ যারা হাতিতে চেপে যুদ্ধ করবে তিনারাও আছেন, যারা ঘোড়ায় চেপে যারা যুদ্ধ করবে তিনারাও আছেন, যারা পায়ে পায়ে হেঁটে যারা যুদ্ধ করবে তারাও আছে। অর্থাৎ রাবণ রাজা চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধের প্রস্তুতির জন্য রওনা হচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ যুদ্ধে যাওয়ার পূর্বে একটা পতাকার আভাস, অর্থাৎ পতাকাও উড়ছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ আকাশে একটা বিবর্ণ টাইপের একটা বারুদও দেখা দিচ্ছে, বারুদ ফুটছে আর কি। হেনকালে তথা, এমন সময় দ্রুতগতি আসলো উত্তরিলা মেঘনাদ রতি। এমন সময় ইন্দ্রজিৎ সেখানে স্বর্ণলঙ্কায় প্রবেশ করল। অর্থাৎ রাবণ রাজা চতুরঙ্গ সেনা নিয়ে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছেন। এমন সময় ইন্দ্রজিতের রথ সেখানে এসে প্রবেশ করলো আর ইন্দ্রজিৎ সেখানে কিন্তু নামলো। কেমন লাগছে বলো আলোচনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করো। তোমার কোনো প্রশ্নের যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি হাই মাদ্রাসাতে 10ম শ্রেণীতে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নাদিলা করবুর দল, হেরিবীর বরে মহাগর্বে। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করিব পামরে আজি। ঘোর সরানলে করি ভস্ম, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। ইন্দ্রজিৎ স্বর্ণলঙ্কায় প্রবেশ করেছে। বাবা রাবণ চতুরঙ্গ সেনা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। এমন সময় ইন্দ্রজিৎ এসে বাবাকে প্রশ্ন করছে। দেখো, নাদিলা করবুর দল, হেরিবীর বরে মহাগর্বে। নাদিলা নাচলো, আনন্দ করলো। করবুর দল অর্থাৎ রাবণের দল, হেরিবীর বরে অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে তারা প্রচুর নাচলো মহাগর্বে। অর্থাৎ এখানে ইন্দ্রজিৎকে দেখে রাবণের সমস্ত সেনাবাহিনীরা তারা নাচতে শুরু করলো। এর কারণটা হচ্ছে যে বীর ইন্দ্রজিৎ চলে এসছে, তাদেরকে আর যুদ্ধে যেতে হবে না, অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেই যাবে। তার জন্য এই করবুর দল অর্থাৎ রাবণের সেনাবাহিনীরা প্রচুরভাবে কিন্তু আনন্দ করলো, নাচলো। নমিপুত্র পিতার চরণে, এই লাইনটা তুলে অনেক সময় টেস্ট পরীক্ষা বলো, ইউনিট টেস্ট বলো, স্কুল টেস্ট বলো, ফাইনাল বলো, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় নমিপুত্র পিতার চরণে। পিতা ও পুত্র কে কে? তো মনে রাখবে যে পিতা হলেন রাবণ, পুত্র হলেন ইন্দ্রজিৎ। নমিপুত্র পিতার চরণে অর্থাৎ পুত্র ইন্দ্রজিৎ রথ থেকে নামলেন এবং বাবার পায়ে প্রণাম করলেন। করজোড়ে কহিলা, ইন্দ্রজিৎ বাবার 2 হাত ধরে বলছে, হে রক্ষকুলপতি, হে রাক্ষস বংশের ভরসা, হে বাবা,
শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। ইন্দ্রজিৎ বাবার দুই হাত ধরে বলছে যে হে বাবা, হে রাক্ষস বংশের প্রধান, হে বাবা, আমি কি শুনেছি যে ওই রামচন্দ্র, রাঘব বলতে রামচন্দ্র, ওই রামচন্দ্র তিনি নাকি মরার পরে আবার বেঁচেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। হে বাবা বলো, এটা কোন ধরনের মায়া যে ওই রামচন্দ্র মরার পরে আবার বেঁচেছে? এটা কোন ধরনের মায়া বাবা? আমি কোনো মতেই এটা আমি বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ। কিন্তু বাবা তুমি আমাকে আর একবার অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। বাবা তুমি আমাকে একবার দাও, ওই পাপেষ্ট ওই রামচন্দ্রের জড় সহ বংশ সহ আমি একদম ধ্বংস করে দেব। ঘোর সরানলে করি ভস্ম, আমি তীরের আঘাতে তাকে আমি পুড়িয়ে মারব, বায়ু অস্ত্রে উড়াইব তারে, না হলে আমি বাতাসের দ্বারায় তাকে উড়িয়ে মারব, নতুবা বাঁধিয়া আনিয়ে দেব রাজপদে, না হলে ওই রামচন্দ্রের পা বেঁধে দিয়ে তোমার দরবারে নিয়ে আসব। তুমি আমাকে একবার অনুমতি দাও। এই প্যারা থেকে তোমরা কতটা বুঝতে পেরেছো? তোমরা এক দাগ দিয়ে একটা প্রশ্নের উত্তর দাও তো। প্রশ্ন হচ্ছে, হে রক্ষ কুলপতি, লাইনটা ডাবল কোটেশন ড্যাশ, ড্যাশের পরে প্রশ্ন হচ্ছে রক্ষ কুলপতি বলতে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাতে একদম ভুলো না। এবারে ইন্দ্রজিতের প্রশ্ন উত্তরে বাবা কিছু কথোপকথন তুলে ধরছে। অলিঙ্গী কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি। রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারম্বার। হাই বিধিবাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? ইন্দ্রজিতের প্রশ্ন উত্তরে বাবা এবারে পুত্রকে ক্রন্দন স্বরে বলছে, আলিঙ্গি কুমারে। বাবা রাবণ ইন্দ্রজিৎকে বুকে জড়িয়ে ধরল। চুম্বি শির, বাবা রাবণ ছেলে ইন্দ্রজিতের কপালে চুম্বন করল। মৃদু স্বরে উত্তর করিলা, রাবণ মৃদু স্বরে কান্না স্বরে আস্তে আস্তে তিনি কিন্তু উত্তর দিচ্ছে, কারণ যেহেতু তিনি পুত্রের শোকাহত তাই তিনি আস্তে আস্তে করে মৃদু স্বরে উত্তর দিছে। তবে স্বর্ণলঙ্কাপতি অর্থাৎ স্বর্ণলঙ্কার রাজা রাবণ উত্তর দিছে, ছেলেকে বলছে কি, রাক্ষসকুল শেখর তুমি বৎস। হে পুত্র ইন্দ্রজিৎ, তুমি আমাদের রাক্ষস বংশের শেষ ভরসা, তুমি রাক্ষসকুল ভরসা। বাবা রাবণ ইন্দ্রজিৎকে বলছে, দেখো ইন্দ্রজিৎ, তুমি আমাদের রাক্ষস বংশের শেষ যুবরাজ, শেষ সন্তান তুমি, শেষ ভরসা তুমি। এ কাল সমরে, এ ভয়ানক যুদ্ধে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারম্বার। এ এত বড় ভয়ঙ্কর যুদ্ধে বাবা ইন্দ্রজিৎ, আমার মন কোনো মতেই চায় না যে তুমি এই যুদ্ধে যাও। হায় বিধিবাম মম প্রতি। জানো বিধাতা ঈশ্বর আমাদের বিরুদ্ধে গেছে, ভাগ্য আমাদের বিপক্ষে গেছে, তাই আমি চাই যে তুমি যুদ্ধে যেও না। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? না হলে বলো ছেলে ইন্দ্রজিৎ, তুমি বলো তো কোনো দিন কি শুনেছ ওই শিলা পাথর কি কখনো কি জলে ভাসতে পারে? পাথর তো জলে ভাসতে পারে না, তবে একান্তভাবে যদি ভাগ্য যদি খারাপ থাকে তাহলেই কিন্তু পাথর জলে ভাসতে পারে, নচেত কিন্তু ভাসতে পারে না। তেমনই ওই রামচন্দ্র মরার পরেও বেঁচে উঠে আমাদের ছোট ছেলেকে হত্যা করেছে। নিশ্চয় বিধি ঈশ্বর আমাদের বিপক্ষে গেছে, তাই এমনটাই হয়েছে। তাই বাবা রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধে যেতে বারণ করছে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? রাবণ তার ছেলেকে ইন্দ্রজিৎকে বলছে যে না হলে বলো, আমাদের ভাগ্য যদি না খারাপ যদি না থাকে, ঈশ্বর যদি আমাদের বিপক্ষে যদি না যায়, তাহলে কোনো দিন কি শুনেছ কোনো একটা লোক মরার পরে আবার বেঁচেছে? নিশ্চয় ভাগ্য যদি খারাপ থাকে
ঈশ্বর যদি বিরোধিতা করে তাহলে এমনটা হয়, নচেত কিন্তু হয় না। সমস্ত কথোপকথন বাবা রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধে আটকানোর জন্য এমন কথোপকথন তুলে ধরেছেন। এই প্যারাটা তোমরা কতটা বুঝতে পেরেছ? 2 দাগ দিয়ে প্রশ্নের উত্তর লিখে পাঠাও তো। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কোন লোকের মরে আবার বেঁচে উঠেছে? এই লোকটার নাম অবশ্যই কমেন্টে জানাবে। আবার বলি, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কোন ব্যক্তি মরার পরেও আবার বেঁচে উঠেছে? অবশ্যই কমেন্ট করে উত্তরটা জানাবে। এবারে বাবা রাবণের প্রশ্নের উত্তরে ইন্দ্রজিৎ কথোপকথন তুলে ধরেছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কিচ্ছার সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, হাসিবে বেগ বাহন রুষিবেন দেব অগ্নি, 2 বার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞমরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তরিলা উত্তর দিল বীর দর্পে, বীরত্বের মতো অসুরারি রিপু, অর্থাৎ অসুরা রিপু বলতে রামচন্দ্রের শত্রু ইন্দ্রজিৎ। তো অসুরা রিপু বলতে রামচন্দ্রের শত্রু অর্থাৎ ইন্দ্রজিৎ বীর দর্পে বীরত্বের মতো বাবার প্রশ্নের উত্তর দিল। কি বলছে? কি ছাড় সেনর, বাবা তুমি ওই সামান্য তুচ্ছ ওই রামচন্দ্রকে দেখে তুমি ভয় পাচ্ছ, তার ডরাও আপনি রাজেন্দ্র। এই বাবা রাবণ, তুমি ওই সামান্য ওই রামচন্দ্র, তুচ্ছ সামান্য ওই রামচন্দ্রকে দেখে তুমি ভয় পাচ্ছ, ডরাচ্ছ। থাকিতে দাস, তোমার বেটা ইন্দ্রজিৎ দাস থাকতে, বীরত্ব থাকতে, বীর থাকতে তুমি ওই রামচন্দ্রকে দেখে ডরাচ্ছ, ভয় পাচ্ছ। যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। খুব খুব ইম্পর্টেন্ট লাইন, যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। কোন কলঙ্কের কথা বলেছে? ইন্দ্রজিৎ বলেছে যে বাবা আমি থাকতে, আমি বীর ইন্দ্রজিৎ থাকতে তুমি যদি যুদ্ধে যদি যাও তাহলে এটা একটা কলঙ্ক পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। কি কলঙ্ক ছড়িয়ে পড়বে? পৃথিবীর মানুষরা বলবে যে যুবক ইন্দ্রজিৎ থাকতে, ছেলে ইন্দ্রজিৎ থাকতে বুড়ো বাবা রাবণ যুদ্ধে গেছে, এই কথাটা শুনে সারা পৃথিবী হাসবে, কলঙ্ক হবে। হাসিবে মেঘবাহন, শুধু পৃথিবী হাসবে তা না, অর্থাৎ মেঘবাহন দেবরাজ ইন্দ্র তিনিও হাসবেন, রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব তিনিও কিন্তু হাসবেন। অর্থাৎ পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকতে বাবা রাবণ যুদ্ধে গেলে পৃথিবীতে কলঙ্ক আসবে, শুধু কলঙ্ক পৃথিবীতে আসবে তা নয়, অর্থাৎ দেবরাজ ইন্দ্র তিনিও হাসবেন, অগ্নিদেব তিনিও হাসবেন। 2 বার আমি হারানো রাঘবে, ইন্দ্রজিৎ বলছে আমি ওই রামচন্দ্রকে একবার না 2 বার করে আমি মারলাম তাকে, আর একবার পিত দেহ আজ্ঞামরে। এ বাবা তুমি আমাকে আর একবার অনুমতি দাও তো, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার দেখব ওই পাপিষ্ঠ রামচন্দ্র এবার কিভাবে বাঁচে, আমি সেটাই দেখব। এবারের কথোপকথন রাবণ রাজা বলছে। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো আকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভলা যজ্ঞ সাঙ্গ করো, বীরমণি সেনাপতি পদে আমি বরিনু তোমারে। বাবা রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধে আটকানোর জন্য একটা পুরনো কাহিনী তুলে ধরেছে। কি বলছে? কহিলা রাক্ষসপতি, রাক্ষস বংশের রাজা রাবণ বলছে, কি বলছে? কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো আকালে ভয়ে।
বাবা রাবণ ইন্দ্রজিৎকে একটা পূর্বের কাহিনী বলছে। কি বলছে? বলছে, বাবা আমি তোমাকে যেতে কেন বারণ করছি তাহলে শোনো। কুম্ভকর্ণ বলি ভাই মম, আমার একটা ভাই ছিল যার নাম হচ্ছে কুম্ভকর্ণ, যে 6 মাস খায় 6 মাস ঘুমায়, 6 মাস জেগে থাকে 6 মাস ঘুমায়। তাই আমি জাগানো অকালে ভয়ে আমার ভাই রাবণ ইন্দ্রজিৎকে বলছে, আমার ভাই কুম্ভকর্ণ সে ঘুমিয়েছিল, যুদ্ধ লেগেছে, আমি যাব না, তার বদলে আমি আমার ভাই কুম্ভকর্ণকে অকালে অর্থাৎ ঘুম থেকে আমি তুললাম আর তাকে যুদ্ধে পাঠালাম। হায় দেহ তার দেখো, সিন্ধু তীরে ভূপতিত, যেই আমি ভাইকে, আমার কুম্ভকর্ণ ভাইকে আমি যেই যুদ্ধে পাঠালাম সে আর ফিরে আসেনি। তার দেহ সিন্ধু তীরে 7 সমুদ্র 13 নদী পারে তার দেহটা পড়ে রয়েছে। তাহলে ভাবো যে আমাদের নিশ্চয় ভাগ্য খারাপ, না হলে আমার এত বনশলী ভাই, এত এত শক্তির ভাই, যার প্রচুর পরিমাণে শক্তি ছিল কুম্ভকর্ণ, যে 6 মাস জেগে থাকে, যে 6 মাস ঘুমায়, সে কুম্ভকর্ণ ভাইকে আমি ঘুম থেকে উঠালাম, তাকে যুদ্ধে পাঠালাম, সে যুদ্ধে গেল কিন্তু সে আর ফিরে আসেনি। তার দেহটা সিন্ধু তীরে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেখানে পড়ে রয়েছে, সে কিন্তু আর ফিরে আসেনি। তাই ইন্দ্রজিৎ আমি তোমাকে বারণ করছি, তুমি যুদ্ধে যেও না। গিরিশৃঙ্গ কিংবা তরুযথা বজ্রঘাতে পাহাড়ের পাশ দিয়ে আমার ভাই কুম্ভকর্ণ যাচ্ছিল, সেখানেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আমার ভাই কুম্ভকর্ণ সেখানেই সিন্ধু তীরে তার দেহ, বডি এগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এখন পর্যন্ত সে ফিরেনি। তবে যদি একান্ত সমরে ইচ্ছে তব বৎস, এতগুলো কথা শোনানোর পরেও তুমি যদি যুদ্ধে যাও, আগে পুজো ইষ্টদেবে, আগে ইষ্টদেবের পূজা দিবে, তারপরেই তুমি যুদ্ধে যাবে। নিকুম্ভুলা যজ্ঞ সাঙ্গ করো, তুমি ওই যে নুকুম্ভলা অর্থাৎ যেখানে স্বর্ণলঙ্কায় এক জায়গাতে পূজা করার একটা ঘর রয়েছে, সেখানে তুমি যাবে বীরমণি, তুমি অবশ্যই সেখানে যাবে। সেনাপতি পদে আমি বরিণ তোমারে, খুব খুব ইম্পর্টেন্ট লাইন, সেনাপতি পদে আমি বরিণ তোমারে। রাবণ রাজা লাস্ট পর্যায়ে নিজের সেনাপতির পদটা ইন্দ্রজিৎকে দিয়ে দিল। অর্থাৎ ইন্দ্রজিৎ ফিরে আসবে কি না, তো রাজার পরিচয় রাখতে, রাক্ষস বংশের পদবি রাখতে বাবা রাবণ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করেছিল। এবারে লাস্ট 4টা লাইন, লাস্ট 4 লাইন শুরু করার পূর্বে তোমরা একটা 3 দাগ দিয়ে প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পাঠাবে। সেনাপতি পদে আমি বরিণ তোমারে, কে কার সেনাপতি করলেন, কে কাকে সেনাপতির পদ দিলেন, অবশ্যই 3 দাগ দিয়ে কমেন্টে উত্তরটা জানাতে একদম ভুলো না। আর তুমি যদি হাই মাদ্রাসাতে 10ম শ্রেণীতে হয়ে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখো, অস্ত চলগমী দীননাথ এবে, প্রভাতে যুঝিয় বৎস রাঘবের সাথে, এতে কইহা রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। দেখো, অস্ত চলগমী দীননাথ এবে, আমি তোমাকে এতগুলো কথা বললাম, এতগুলো শোনার পরেও তুমি যদি যুদ্ধে যাও, তাহলে তুমি প্রথমে ইষ্টদেবের পূজা দেবে, তুমি মন্দিরে যাবে, আর দেখো অস্ত চলগামী দীননাথ এবে, এখন দিন শেষ হতে যাচ্ছে অর্থাৎ সন্ধ্যার সময়, এ সময় তুমি যেও না, কারণ এ সময়ে গেলে যুদ্ধের লাভবান হওয়ার নির্দেশ থাকে না। প্রভাতে যুঝিও বৎস, তুমি আগামীকাল সকাল সকাল তুমি যেও রাঘবের সাথে। বাবা রাবণ বলেছে তুমি যদি যুদ্ধে যাও, এখন সন্ধ্যা হয়ে গেলে এখন যেও না, তুমি পরের দিন সকালে তুমি যেও, তাহলে সকাল সকাল তুমি যদি যুদ্ধে যাও, তাহলে রামচন্দ্রের সঙ্গে তোমার কিন্তু জয় হওয়ার অনেকটাই সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এতে কইহা রাজা, রাবণ রাজা এতগুলো কথা বলে যথাবিধি লয়ে গঙ্গদক
অর্থাৎ গঙ্গার জল নিয়ে এসে গঙ্গার জল ছিটিয়ে অভিষেক করিলা কুমারে। অর্থাৎ কুমারকে রাবণ রাজা গঙ্গা জল ছিটিয়ে তাকে কিন্তু অভিষেক করলেন। তাহলে এই 4 লাইনের মধ্যে আমরা কি জানতে পারলাম? বাবা রাবণ বলল যে দেখো এখন সন্ধ্যা হয়ে আসছে, এ সময় তুমি যেও না, সন্ধ্যার সময়ে যুদ্ধে গেলে যুদ্ধের লাভবান হওয়ার সম্ভাবনা থাকে না, তুমি সকালে যুদ্ধে যেও, সকালে যদি যুদ্ধে যাও তাহলে রামচন্দ্রের সঙ্গে সফল হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কথা বলে রাবণ রাজা গঙ্গার জল ছিটিয়ে, ইন্দ্রজিতের শরীরে গঙ্গার জল ছিটিয়ে অভিষেক করলেন। এই লাইনটা অনেক পরীক্ষায় আসে, টেস্ট বলো, ফাইনাল বলো, সাবমেটিভ বলো, আসে। অভিষেক করিলা কুমারে, কে কার অভিষেক করলেন? তো মনে রাখবে রাবণ রাজা পুত্র ইন্দ্রজিতের অভিষেক করলেন। তো এই হলো কবিতার নাম অভিষেক। তোমাদেরকে আমি জানাই যে অভিষেক শব্দের অর্থ কী, এবং কি লাস্টেও আমরা পেয়েছি অভিষেক করিলা কুমারে। অভিষেক বলতে বোঝানো হয়েছে যে নিজের জায়গাটা একজনকে দিয়ে দেওয়ার নামই হচ্ছে অভিষেক। অর্থাৎ রাবণ রাজা নিজের জায়গাটা, নিজের পজিশানটা, নিজের সেনাপতির পদটা পুত্রকে দিয়ে দিল, এটাই হচ্ছে অভিষেক শব্দের অর্থ। এই ছিল অভিষেক কবিতার সম্পূর্ণ আলোচনা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করো। আর ক্লাস 10 হাই মাদ্রাসা থেকে তুমি যদি পড়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। প্রত্যেকে ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো।